বিপ্লব ও সংহতি দিবসের র্যালিতে বিএনপি নেতাকর্মীর ঢল। গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দাবি তারেক রহমানের। বাংলাদেশে যাতে আর কখনোই ফ্যাসিবাদ স্বৈরাচার ফিরে আসতে না পারে, এই জন্য প্রতিটি নাগরিক সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার সক্ষমতা অর্জন জরুরি। পলাতক স্বৈরাচারের দোসররা দেশে বিদেশে শাসনে প্রশাসনে এখনো সক্রিয়। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আদালতের নির্দেশনায় হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি অনুরোধ জামায়াত আমিরের। সুপ্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা। স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। ডিআরইউ দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডে আইন উপদেষ্টা। টেন্ডার না পেয়ে উত্তেজিত বিএনপি নেতা, লাঞ্ছিত হাসপাতাল তত্ত্বাবধায়ক। অভিযুক্ত যুবদল নেতা হাবিবুল্লাহ দল থেকে বহিষ্কার। শীতের আগাম সবজিতে স্বস্তি ফিরছে বাজারে। কেজি প্রতি কমেছে 15 থেকে 20 টাকা। সরবরাহ সংকটে দাম চড়া ইলিশের। এবং সাকিব তামিমদের পরের প্রজন্ম নিয়ে আশাবাদী কোচ সালাউদ্দিন। ভালো কাজ করে দেশীয় কোচদের জন্য তৈরি করতে চান দৃষ্টান্ত। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন নান্সি। দর্শক, ডিআরইউ দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2024-এর অনুষ্ঠান চলছে ঢাকা ক্লাবে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যাতে সাংবাদিকেরা নির্ভয়ে করতে পারেন, তাদের রিপোর্টিং এর মাধ্যমে যেন জনগণ এবং দেশ উপকৃত হতে পারে, সেটাই নিশ্চিত করা। আশা করি আপনাদের কাজের ক্ষেত্রে যে অসুবিধাগুলো আছে, এই কমিশন যে সংস্কারের প্রস্তাবনাগুলো দেবে আপনাদের সাথে কথা বলে, সেইগুলো বাস্তবায়িত হলে সেটা থেকে আমরা অনেকটা উত্তরণ পাবো। আপনাদের সাথে আগামীতে আরো পরিবেশ নিয়ে, পানি নিয়ে আরো অনেক কাজ করার প্রত্যাশা রেখে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে, এবং যারা বিজয়ী হয়েছেন সকলকে অভিনন্দন জানিয়ে, যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আগামীতেও অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় জনাব সৈয়দা রিজওয়ানা হাসানকে অনুপ্রেরণামূলক বক্তব্য দেবার জন্য। এবারে আগেই জানিয়েছি দেশ টিভি ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2024-এ 4টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন 11 জন। আমি 11 জনকেই অনুরোধ জানাবো মঞ্চে আসবার জন্য। অতিথি ও কার্যনির্বাহী কমিটির সাথে বিজয়ীদের গ্রুপ ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের যারা কার্যনির্বাহী কমিটি আছেন তাদের সাথে পরে ছবি তুলবো। এখন শুধু অতিথি এবং আমাদের যারা পুরস্কার পেয়েছেন তারা আসবেন। এর পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির সাথে ছবি তোলা হবে, একসাথে সবার জায়গা হবে না।
অতিথিদের সাথে ফটো সেশন করবার জন্য এবারে ডিআরইউ এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ডিআরইউ এর কার্যনির্বাহী কমিটির সদস্য দর্শক, আপনারা দেখছিলেন ডিআরইউ দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2024। পলাতক স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে দেশে বিদেশে সব জায়গায় সক্রিয় অভিযোগ করে সরকার যাতে ব্যর্থ না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বিপ্লব ও সংহতি দিবসের র্যালি উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি। বলেন, জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারকেও নিতে হবে কার্যকর পদক্ষেপ। ফ্যাসিস্টরা যাতে আর ফিরে আসতে না পারে তার জন্য জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচন জরুরি বলেও মনে করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের স্রোত। দুপুরের পর থেকে একের পর এক মিছিল নিয়ে সমবেত হন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় জানান র্যালিতে অংশ নিতে আসা নেতাকর্মীরা। বলেন, 5 আগস্ট থেকে শিক্ষা নিতে হবে ভবিষ্যৎ শাসকদেরও। আর যাতে এরকম কোনো শক্তির সৃষ্টি না হয়, আর যদি সৃষ্টি হতে চায় আমরা ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করব। আমি বিশ্বাস করি একটা নির্বাচিত সরকার আসতে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। প্রতীক্ষার অবসান হবে এবং বাংলাদেশের জনগণ ভোট দিবে এবং বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিপ্লব ও সংহতি দিবসের র্যালি প্রমাণ করে জাতীয়তাবাদী দল দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিএনপি নেতাদের সাথে একাত্ম হয়ে গেছে বলেও দাবি করেন তিনি। বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তাই এই মানুষগুলোর সঙ্গে আমাদের নেতাদের সঙ্গে একাত্ম হয়ে গেছে। বন্ধুগণ, জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা যে কোনো প্রচেষ্টা যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় তাকে আমরা নস্যাৎ করে দেবো। আমরা নস্যাৎ করে দিতে পারবো তো? আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী যে সৈনিকেরা এবং বাংলাদেশের মানুষেরা তারা তাদের স্বাধীনতার ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবেন এবং আছেন। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মিছিল বাংলাদেশের স্বার্থের পক্ষের মিছিল। গণতন্ত্রের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন করতে পারবে না। 1975 সালের 7ই নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু মিত্র চেনার দিন, আর আজ 24 সালের 5ই আগস্ট বাংলাদেশের শত্রু চিহ্নিত করার দিন। রাজপথে লাখো জনতার আজকের এই মিছিল বাংলাদেশের স্বার্থ রক্ষার মিছিল। ষড়যন্ত্রকারীদের বিষয়ে নিজে সতর্ক জানিয়ে জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশে যাতে আর কখনোই ফ্যাসিবাদ, স্বৈরাচার ফিরে আসতে না পারে এই জন্য প্রতিটি নাগরিক সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার সক্ষমতা অর্জন জরুরি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে নিজেদেরকে সতর্ক করতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। এটিই আজ জনগণের চাওয়া।
তারেক রহমানের উদ্বোধনী বক্তব্যের পরপরই শুরু হওয়া বর্ণাঢ্য র্যালি দলীয় কার্যালয়ের সামনে থেকে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আদালত যখনই চাইবে তখনই শেখ হাসিনাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সুপ্রতিবেশী সুলভ আচরণ পেতে চান বলেও মন্তব্য করেন তিনি। সকালে নীলফামারী পৌরসভা মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এ কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামায়াত আমির বলেন, সরকারকে তারা যৌক্তিক সময় দিতে চান। মামুনার রশিদ মিঠুর রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। শুক্রবার সকাল থেকেই নীলফামারী পৌর মাঠে আসতে শুরু করেন জামায়াত নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢল নামে নেতাকর্মীদের। কর্মী সভা পরিণত হয় মহাসমাবেশে। অনুষ্ঠানে অংশ নেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও হত্যা মামলা আছে। আইনশৃঙ্খলা বাহিনী যখনই চাইবে ভারতকে তখনই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ জানান জামায়াত আমির। শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, 150 অধিক মামলা। তার বিরুদ্ধে খুনের মামলা আছে, গুমের মামলা আছে, অনেক মামলা তার বিরুদ্ধে আছে। আমাদের বিচারালয় যখন তাকে চাইবে, মেহরবানি করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আপনারা তাকে তুলে দেবেন। শেখ হাসিনার সময় বিচারের নামে প্রহসন হয়েছে অভিযোগ করে তিনি বলেন, বাড়িতেও থাকতে পারেননি জামায়াত নেতাকর্মীরা। 15.5 বছর গোটা জাতির বিরুদ্ধে তারা যে জুলুম করেছে, বিচারের নামে যে তামসা করেছে, যে অবিচার করেছে, সেটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দোষর কারো ক্ষেত্রেই যেন করা না হয়। তাদের জন্য যেন ন্যায় বিচারটাই নিশ্চিত করা হয়। আমরা বিশ্বাস করি, জাতি যদি ন্যায় বিচার পায়, তারা ইনশাল্লাহ শাস্তি পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। কর্মী সভা ঘিরে লক্ষাধিক মানুষের জমায়েত হয় নীলফামারী শহরে। অনুষ্ঠানস্থল ছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে মানুষের ছিল উপচে পড়া ভিড়। নিউজ ডেস্ক, দেশ টিভি। ডিআরইউ দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানী ঢাকা ক্লাবে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আসিফ নজরুল। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে জানিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান আইন উপদেষ্টা। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পান বিভিন্ন প্রতিষ্ঠানের 11 জন সাংবাদিক। আমাদের সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয় নাই। কোনো সাংবাদিকের বিরুদ্ধে আমাদের সরকার বা পুলিশ মামলা করে নাই, সাধারণ জনগণ মামলা করেছে। এখন ধরেন যেই মানুষটা তার সন্তানকে হারিয়েছে বা তার ভাইকে হারিয়েছে, সেই লোকটার যদি মনে হয় যে আমার সন্তানের বা আমার ভাইয়ের মৃত্যুর জন্য এই প্রভোকেশন দায়ী, আপনি তাকে মামলা করা থেকে বিরত রাখতে পারবেন না। বাংলাদেশে কোনো আইন নাই। সে যদি মনে করে আমার এই হত্যার প্রভোকেশনের সাথে এই সাংবাদিক জড়িত আছে, এটা আমরা বাধা দিতে পারি না। তবে আমরা আইনের ডিউ প্রসেস যেন রক্ষা হয়, সেটা যেন সর্বাত্মক চেষ্টা করব। দেখছেন সংবাদ সন্ধ্যা। 5 কোটি টাকার চিকিৎসা উপকরণ সরবরাহের পূর্ণাঙ্গ কাজ না পাওয়ায় যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুনুর রশিদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা বিএনপি সদস্য একে শরফুদ্দৌলার বিরুদ্ধে। বৃহস্পতিবার তত্ত্বাবধায়কের কার্যালয়ে এই ঘটনার পরেই সিসিটিভি ফুটেজটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এই অভিযোগ অস্বীকার করেন শরফুদ্দৌলা ও হাবিবুল্লাহ। এদিকে তত্ত্বাবধায়ক জানান তারা ক্ষমতাধর হয় কোনো অভিযোগ করেননি তিনি। সহকর্মী সালাউদ্দিন সাগরের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। 5 কোটি টাকার চিকিৎসা উপকরণ সরবরাহের সব কাজ না পাওয়ায় যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুনুর রশিদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সদস্য একে শরফুদ্দৌলার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে হাসপাতালে তত্ত্বাবধায়কের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এই ঘটনার পরেই সিসিটিভি ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফুটেজে দেখা যায় প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের শ্যালক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক শরফুদ্দৌলা তত্ত্বাবধায়কের সাথে কথা বলছেন। এরপরই বিএনপি কর্মী হাবিবুল্লাহ এসে তত্ত্বাবধায়ককে শাসাতে থাকেন ও আরও কয়েকজন কর্মী কক্ষে ঢোকেন। পরে শরফুদ্দৌলার নির্দেশে হাবিবুল্লাহ তত্ত্বাবধায়ককে জোর করে চেয়ার থেকে উঠিয়ে দিতে গেলে তত্ত্বাবধায়কও আত্মরক্ষার চেষ্টা করেন। কিছুক্ষণ ধস্তাধস্তির পর হাসপাতালের অন্যান্য কর্মীরা এগিয়ে এলে বিএনপি নেতাকর্মীরা চলে যান। হাসপাতাল সূত্র জানায় শরফুদ্দৌলার পছন্দের প্রতিষ্ঠান 4টি গ্রুপের কাজের জন্য নির্বাচিত হলে অপর 2টি গ্রুপের কাজও কেন ওই প্রতিষ্ঠানকে দেয়া হবে না এর কৈফিয়ত চাইতে তিনি হাসপাতালে আসেন। তবে এ অভিযোগ অস্বীকার করেন শরফুদ্দৌলা ও হাবিবুল্লাহ। আমার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক যেসব অপপ্রচার হচ্ছে সেগুলো সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে, সেটা আমার দৃষ্টিগোচর হয়েছে। আমার বক্তব্য যে টেন্ডার সংক্রান্ত কোনো বিষয়ে আমি ওখানে যাই নাই। এদিকে তত্ত্বাবধায়ক ডাক্তার হারুনুর রশিদ জানান তারা ক্ষমতাধর হওয়ায় কোনো অভিযোগ করেননি, তবে তিনি জেলা প্রশাসককে জানিয়েছেন। আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করতে চাইনি, বুঝছেন। তারা দাবি করেছে আমরা তো সরকারি কাজ করব, সরকারি কাজের যদি বাধা আসে তখন সেটা সরকার ব্যবস্থা নেবে। এখন আমরা আমাদের কাজ তো করে ফেলেছি, এখন ওনারা প্রতিক্রিয়া জানাচ্ছে আমরা এটা নিয়ে কেস জমাইব, অন্য কোনো সুবিধা যাইতে চাই না। হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা বলেন ঘটনার মাঝামাঝি সময়ে তিনি তত্ত্বাবধায়কের কক্ষে যান এবং তত্ত্বাবধায়ককে এভাবে লাঞ্ছিত হতে দেখে তিনি মর্মাহত হন। মানে এমন অ্যাটিটিউড, তারা ধরে তার আগে ধরছে, মানে তারা ধরে ধাক্কা দিবে, এরকম অ্যাটিটিউড তারা। এই হলো শুরু, তারপর একটু ওই হাতাহাতি হয়েছে। হাসপাতালে এমন নেককারজনক ঘটনায় হতবাক সংশ্লিষ্টরা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। শীতের আগমনী বার্তায় কমতে শুরু করেছে দাম, তবে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে নতুন আলু ও কয়েকটি পণ্য। ব্যবসায়ীদের দাবি শীতের সবজির যোগান বাড়লে আরো কমে আসবে সবজির দাম। বিস্তারিত থাকছে আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, কারণ বাজারে ক্রেতাদের ভিড়। বিগত কয়েকদিন বাজারের অস্বস্তি কাটিয়ে কমতে শুরু করেছে সবজি সহ নিত্যপণ্যের দাম। কেজি প্রতি 30-40 টাকা কমেছে প্রায় প্রতিটি শাকসবজিতে। বিক্রেতারা বলছেন পণ্যের যথেষ্ট যোগান ও সরবরাহ আছে। আগাম শীতকালীন সবজির যোগান বাড়লে আরো কমে আসবে পণ্যের দাম। বিগত 1 মাস আগে তো অনেক সবজির দাম ছিল। গত 1 মাস আগে বিগত সিমের কেজি ছিল 150 টাকা 160 টাকা কেজি। গত 1 মাস পরে সিমের কেজি আছে বর্তমানে 70 টাকা থেকে 80 টাকা কেজি। কিছুদিন আগে থেকে আজকে অনেক দাম কমছে। কিছুদিন আগে ছিল আমরা কেজিতে 20 টাকা করে কমছে, চিচিঙ্গা 50 টাকা 60 টাকা, সিম 80 টাকা 90 টাকা। এদিকে বাজারে কিছুটা দাম বেড়েছে নতুন আলুর। মুরগি কেজিতে বেড়েছে 5 টাকা। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। বর্তমানে একটু কমছে, একটু কম পাওয়া যায় এখন দাম, একটু কাঁচা বাজার। আলুর দাম রয়েছে বাড়া। দাম কমে আসাতে আসলে আমরা সবাই স্বস্তি পাচ্ছি। তবে মূল্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের মাঝে। দাম কিছুটা কমায় অনেকেই প্রকাশ করেছেন স্বস্তি, তবে সঠিক বাজার মনিটরিংয়ে আরও নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে দাবি তাদের। বিগত দিনের চেয়ে বাজারের প্রাইস একটু সহনশীল আছে, মোটামুটিভাবে নিয়ন্ত্রণে আছে, আমাদের ক্রয়ের ক্ষমতার মানে আওতায় আছে আর কি। এই যে সামান্য একটু কম, মনে করেন যে 10 টাকাটা হয়তো 8 টাকা হয়েছে এরকম, আবার দেখেছে আবার 2 দিন পরে বাইরে যায়, বারে কমে এর মধ্যে আছে। আজকে মনে হলো শীতকালীন সবজি একটু কমছে দাম, কিছু কিছু আইটেমের ভালোই কমেছে। পর্যাপ্ত মনিটরিং ও সিন্ডিকেট মুক্ত হলে ধীরে ধীরে কমে আসবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। কেমন মন্ত্রিসভা চান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? জয়ের পর নিজের মন্ত্রী পরিষদ সাজাতে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুশি ওয়েলসের নাম ঘোষণা করেছেন। ফলে সুশি হতে যাচ্ছেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ। নীরব দাসের রিপোর্ট, জানাচ্ছেন রায়হান কবির শুভ্র।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দায়িত্বে কারা আসছেন এ নিয়ে আগ্রহের কমতি নেই নানা মহলে। এর মাঝেই হোয়াইট হাউসের নতুন চিফ অফ স্টাফ হিসেবে সুশি ওয়াইলসের নাম ঘোষণা করে চমক দেখালেন ট্রাম্প। সুশি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পাচ্ছেন। ট্রাম্পের বিশ্বাস সুশি হোয়াইট হাউসের নিয়ম রক্ষায় একজন সফল মানুষ হবেন। রাজনীতি নিয়ে সুশির পরিকল্পনা পরিষ্কার না হলেও এবারের নির্বাচনে তিনি দারুণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেন ট্রাম্প। এই ঘোষণার পর ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ নিয়ে সামনে আসছে ট্রাম্প ঘনিষ্ঠ সহযোগীদের নাম। এ নিয়ে বিভিন্ন সূত্রে সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের একটি ট্রেজারি সেক্রেটারি পদ। এ পদে সম্ভাব্য প্রার্থী স্কট বেসেন ও জন পুলসনের নাম সামনে রেখেছে রয়টার্স। এদের মাঝে স্কট বেসেনকেই যোগ্য বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সম্ভাব্য তালিকায় এগিয়ে রয়েছেন মাইক পম্পেও ও রিচার্ড গ্রেনেল। আর পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য তালিকায় রয়েছেন রবার্ট ওব্রায়েন। এদিকে গুরুত্বপূর্ণ পদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে চ্যাড ওলফকে, যিনি অবৈধ অভিবাসন ও আলোচিত জর্জ ফ্লয়েড মামলা নিয়ে কাজ করেছেন। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় কে হচ্ছেন নতুন অ্যাটর্নি জেনারেল। এ তালিকায় রয়েছেন জর্জ রেডক্লিফ ও মাইক লি। এমনকি ইলন মাস্ককেও দেখা যেতে পারে ট্রাম্প প্রশাসনে। এবার ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় তাকে বড় ভূমিকা রাখতে দেখা যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা।